আইন সবার জন্য সমান, নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যই আইন সর্বদিক দিয়ে সমান। হ্যাঁ, বধূ নির্যাতন কেস যেহেতু আমাদের মানে ভারতীয়দের মধ্যে বেশি দেখা যেত, তাই এই ব্যাপারটায় স্ট্রিক্ট ছিল আমাদের আইন অনুশাসন। কিন্তু তারপরেও কিছু মেয়ে আবার এটার ফায়দা নিত, তাই এখন নতুন আইন অনুসারে এই ব্যাপারগুলো অনেকটা লঘু হয়ে গেছে। মানে আইনটা ছেলেদের জন্য অনেকটা বেশি রয়েছে। তাই আজকের ডেটে আমাদের বেচু ডাইরেক্টলি এসে বলছে না যে আইন কি শুধু মেয়েদের জন্য, যে তারাই আমাদেরকে হেনস্থা করবে, না সেটা নয়। আইনের চোখ খুলে দেয়া হয়েছে, মানে আইনের দেবীর চোখ খুলে দেয়া হয়েছে এবং পরিষ্কার বলা হয়েছে যে চোখ মেলে দেখতে, তাই আইনের দেবী চোখ খুলে দেয়া হয়েছে। হাতে আগে ছিল সোড, সেটা এখন সরিয়ে দিয়ে বই রাখা হয়েছে, ঠিক আছে। আর দাড়িপাল্লা তো রয়েছে, মানে সমান 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 সবার জন্য আইন সমান সমান। তাহলে বেচু কি করে বলছে যে আমরা ভিকটিম হচ্ছি, আমরা ভিকটিম? সেখানে কি হচ্ছে, অনেক মেয়েরা এই মানে নিজেরা পরকিয়া করে আর আমাদেরকে ফাঁসিয়ে দিয়ে চলে যাচ্ছে, এই কথাটা বলছে। কেন বলছে বুঝতে পারছো তো? অ্যাকচুয়ালি অনেকে ভাবে ডোমেস্টিক ভায়োলেন্স বা মানে এই যে নারী নির্যাতন, বধূ নির্যাতন শুধুমাত্র গায়ে হাত তোলার উপরেই সীমাবদ্ধ। না, মৌখিক নির্যাতনও একটা বিরাট বড় নির্যাতন। অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করাও একটা বড় নির্যাতন, ঠিক আছে। আজকালকার দিনে আর কেউ বিয়ে এই জন্য করে না যে আমার ভাত কাপড়ের দায়িত্ব কাউকে নিতে হবে, না। আজকের দিনে আর কোনো মেয়ের বাবা মা ভাবে না আমার মেয়ে আমার কাছে বোঝ, না, ভাবে না। আর এইখানেই কিছু ছেলের খুব অসুবিধা হয়ে গেছে। আজকের ডেটে আবারও বেচু বলতে এসেছে যে আমাকে মানে কি বলবো, চক্রান্ত করে সে পরকিয়া করে চলে গেছে, অথচ আমাকে ভোগান্তি ভুগতে হচ্ছে, মানে ওকে হ্যারাস করছে। তার মানে বুঝতে পারছো তো যে বেচুর মুখে একগাল দাড়ি কেন হয়েছে, আর বেচু কেন ফ্রাস্ট্রেটেড, কেন তার মুখের মধ্যে কোনো হাসি নেই? তার কারণ ভগবানের ঘরে দের হ্যায় আন্ধের নেই। অনেকবার অনেকভাবে তারা টিনাকে অত্যাচার করেছে, মানে বেচু এবং তার ফ্যামিলির লোকজনও। এবং পরবর্তীকালে টিনার এই চলে যাওয়াটাকে কেন্দ্র করে এটা ওরা প্রমাণ করার চেষ্টা করেছিল যে ভাই টিনার প্রচুর চুলকানি আছে, আর সেই চুলকানি নিবারণ করবার জন্য সে স্বামী সন্তান সবাইকে ছেড়ে পালিয়ে গেছে পরকিয়া করে। আজকের ডেটে এটা পরিষ্কার তোমরা জানো যে টিনা কিন্তু কারোর সঙ্গে পালিয়ে যায়নি। টিনা কিন্তু তার ফ্যামিলির লোক, তার মাকে এবং তার দাদাকে ডেকে তাদের সঙ্গে গাড়িতে করে বাড়ি গেছে। তাহলে এই যে বলা হচ্ছে পরকিয়া করে পালিয়ে গেছে, পরকিয়া করে পালিয়ে গেছে, কোথায় পালিয়েছে? পরকিয়া করে পালিয়ে গেলে যার সঙ্গে পরকিয়া করেছে তার সঙ্গে হাত ধরে তো বেরিয়ে যাবে, সেটা কি আপনারা দেখেছেন? দেখেননি। তাহলে এই যে কথাটা বলা হচ্ছে পরকিয়া করে ভেগে গেছে, আমাকে হ্যারাস করেছে, কি হ্যারাসটা করেছে? মানে আমরা তো ফোন আলাপটা শুনেছিলাম, সেখানে সে স্বীকার করেছে সে ভুল করেছে এবং সে এটাও বলছিল বাড়ির লোকজনকে জানানোর কোনো প্রয়োজন নেই, আমাদের সমস্যা আমরা নিজেরা মিটিয়ে নেব। কিন্তু বেচু সেই জিনিসগুলো বাড়ির লোক না, বাইরের লোক পর্যন্ত নিয়ে গেছে সালিশি সভায়। ভালো কথা, এটা যথেষ্ট অপমানজনক লোকের কাছে। যে জিনিসটা হাজব্যান্ড ওয়াইফ শর্ট আউট করতে পারত সেই জিনিসটা সালিশি সভা পর্যন্ত নিয়ে গেছে। মানে আপামর জনসাধারণকে জানানো হয়েছে যে টিনু সুন্দরী দোষে দোষী। সেখানে সবার সামনে তারা ক্ষমা চেয়েছে, মা এবং মেয়ে। তারপরেও এসে তাকে 3 দিন
মানসিক নির্যাতন করা হয়েছে। তারপরে টিনু সেই নির্যাতন সহ্য না করতে পেরে তার ফ্যামিলির লোককে ফোন করে, তার মাকে বাড়িতে ফোন করে, এবং সেই ফোনটাও কিন্তু তোমরা জানো যে টিনুর শাশুড়ির ফোন দিয়ে ফোন করে, কারণ টিনুর ফোন অলরেডি তখন বেচুর কাছে চলে গেছে। এবং তোমরা একটা জিনিস ভালো করে বোঝো, যেই সময় এত গন্ডগোল হচ্ছিল, ঠিক আছে, 14-17 তারিখে, মানে অগাস্ট মাসের আগের বছর অগাস্ট মাসে 17 তারিখে, ঠিক সেই সময় কিন্তু অলরেডি টাকা ট্রান্সফার করে নিচ্ছিল বেচু। তখনও কিন্তু টিনু বেরিয়ে যেতে পারেনি। সেই সময় থেকেই টাকা ট্রান্সফার হচ্ছিল বেচুর অ্যাকাউন্টে এবং বেচুর মায়ের অ্যাকাউন্টে, টিনু সুন্দরীর অ্যাকাউন্টে যে টাকাগুলো ছিল সেইগুলো। তাহলে তখনও তো টিনু বাড়ির বাইরে বেরোয়নি, তখনও তো টিনু চলে যায়নি। তাহলে এই যে কথাটা উঠছে না যে পরকীয়া করেছে, তাহলে তার অ্যাকাউন্টে কেন টাকা রাখা হবে? অবশ্যই পরকীয়া করেছে, ভুল করেছে, তো সেটা সে স্বীকারও করেছে, সালিশি সবাই পর্যন্ত স্বীকার করেছে। তার বাড়ির লোকেরা এসে ব্যাপারটাকে শর্ট আউট করতে এসেছিল, কিন্তু তারপরেও এসে তাকে যদি না না মানে নির্যাতন করা হয়, তারপরেও সে সেখানে পড়ে পড়ে মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার সহ্য করবে কোন জায়গা থেকে? কেনই বা করবে? যেখানে টিনু সুন্দরী জানে যে ব্লগিংয়ের মেন ভূমিকায় সে পালন করে, তাহলে তার তো একটা দাবি আছে নাকি সে পেটে ভাতে থাকার জন্য সেখানে এসেছিল? বলা হচ্ছে যে তার ঘটে যখন টাকা ফেলার অধিকার ছিল, ঘট ভেঙে সে 1 লাখ টাকা দিয়েছে, তাহলে তো নিশ্চয়ই তার হাতে টাকা দিত, না হলে সে কি করে ঘটে টাকা ফেলতো? এটাই তো লোকের ভুল ধারণা। ঘটে টাকা ফেলানোটার জন্য যে পরিমাণ টাকা দেয়া সেটা দিত, কিন্তু ছোট ছোট অনেক মানে চাওয়া পাওয়া থাকে, সেগুলো বেচু মিত্তির কোনোদিন পূরণ করেনি। না, বেচু মিত্তিরের মা কোনোদিন সকাল রাত তেমন একটা পূরণ করেছে সেটাও আমরা দেখিনি। ওই ফ্যামিলিতে যে যাবে তাকে সমস্ত সময় শুধু পরিশ্রম করে যেতে হবে, তার বাইরে সে খেতে পারবে, পড়তে পারবে। আর এখন তো তবু রেস্টুরেন্ট বাজি দেখতে পাচ্ছি, আগে তো সেটাও ছিল না। খাওয়া দাবার মান কীরকম ছিল সেটা আগে যারা ওদের ব্লগ কন্টিনিউ দেখতো তারা জানে। কি মাছ রান্না করা হতো, কি তরকারি রান্না করা হতো, খাওয়া দাওয়ার জিনিসগুলো কীরকম ছিল সেটা জানে। এখন অনেকটা আপগ্রেড করেছে বেচুর ফ্যামিলির লোকজনরা খাওয়া দাওয়াতে। তাহলে একটা মেয়ে বিয়ের পরে অনেক স্বপ্ন দেখে, অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে আসে, সেখানে স্বামীর ভালোবাসা, তারপরে তার যত্ন আত্মি সমস্ত কিছু সে দেখে, কিন্তু বাড়ির কাজের সাথে সাথে ব্লগিংয়ের মতো একটা কাজ তাকে করতে হতো, তার বিনিময়ে রিটার্ন কি ছিল সেটা দেখতে হবে। তো আজকের একটা মেয়েকে শুধু দোষী 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 করে ইউটিউবের প্ল্যাটফর্মে তাকে নোংরা থেকে নোংরা প্রমাণ করা হয়েছে, সেটা অন্যায় না? আজকের বেচু শর্ট ভিডিও করে এটা জানানোর চেষ্টা করছে যে তাকে হ্যারাস করা হচ্ছে, তাকে ঝামেলায় ফেলা হচ্ছে, অন্যায় করেছে টিনু আর ঝামেলায় পড়ছে ও। ভাবতে পারছো? তবে তোমরা এটা বুঝতে পারছো কেন এই কথা বলছে। ও জানে যে এই মুহূর্তে খুব ইনিশিয়ালি ওর ডিভোর্সটা দরকার, যেটা ও পাচ্ছে না। অনেক চেষ্টা চরিত্র করা হচ্ছে, কিন্তু টিনা ডিভোর্স দিচ্ছে না। আর ডিভোর্স না দেওয়ার পিছনে রিজনও তোমরা জানো, যে যতক্ষণ বাচ্চার ব্যাপারটা শর্ট আউট হবে না ততক্ষণ টিনাও ডিভোর্স দেবে না। কারণ তুমি তার বাচ্চাকে তার কাছ থেকে কেড়ে রেখে দেবে, কেড়েই রেখে দিয়েছ, তারপরে আবার বলবে তাকে ভালো মানুষতার পরিচয় দিয়ে তোমাকে ডিভোর্সটা দিয়ে দিতে তার তরফ থেকে। কেন সে দেবে? তোমার যদি আর্টস থাকে তুমি ডিভোর্সটা নাও না, তুমি এখন বলছো না তোমার কোনো ডিভোর্সের দরকার নেই। আর তুমি এটাও জানো যে সন্তান তার মা বাবা দুজনের, অর্থাৎ তুমি জোর করে দখল করে রেখে দিয়েছো, এবং এমনভাবে জিনিসটা করছো যাতে টিনুর তরফ থেকে যে জিনিসটা করা হয়েছে সেটা যেন শুধু পোস্টপন্ড হয়ে যায়। তাহলে অন্যায় তুমি করছো না, শুধু অন্যায় টিনু করছে, কথাটা আমাদের মানতে হবে না। আমরা বিশাল শিক্ষিত নয়,
কিন্তু যৎসামান্য বুদ্ধি দিয়ে এটা বুঝি যে তুমি অ্যাকচুয়ালি কি মেন্টালিটি পজেস করো আর কিভাবে নিজের বউকেই সোশ্যাল প্ল্যাটফর্মে নাঙ্গা করে বেচেছ। আজকের ডেটে তুমি সিম্প্যাথি কার্ড খেলে, পুরুষ ভিকটিম কার্ড খেলে লোকের সামনে প্রেজেন্ট করছো। না, নারী পুরুষ নির্বিশেষে সবারই আইনের স্বাদ পাওয়া উচিত, দুজনেরই জন্য আইন সমান হওয়া উচিত, আর সেটা এখন আমাদের দেশের আইন সেরকমই হয়েছে। তাহলে তুমি সত্যিই কোনো অন্যায় করনি, শুধু ভুগে যাচ্ছ? সত্যি কোনো অন্যায় করনি? নিজের বিবেকের কাছে প্রশ্ন করো যে আমি সত্যি কোনো অন্যায় করেছি? সবসময় না পরকে দেখানোর জন্য শো অফ করবে না। তোমার প্রতিটা কথা, প্রতিটা জিনিস শুধুমাত্র দর্শক পাবলিকদেরকে দেখিয়ে সিম্প্যাথি কার্ড খেলবার জন্য, আর তারই ফল ভোগাচ্ছ তুমি। কারণ তোমরা এটা ভুলে যাও যে পাপ কখনো বাপকে ছাড়ে না। তোমরা এটা ভুলে যাও যে উপর থেকে একজন অন্তর্যামী সমস্ত কিছু লক্ষ্য করছে। বিনা দোষে কাউকে লঘুদণ্ড কি গুরুদণ্ড দেয়া হলো আর তার বিচার হবে না, সেটা তো হতে পারে না। আজকে তুমি এসেছ পুরুষ ভিকটিম কার্ড খেলতে, যে আমাকে ফাঁসানো হচ্ছে, আমাকে জড়ানো হচ্ছে, সে করলো অন্যায় আর আমি হচ্ছে ফেয়ার, তারপরেও আমি ভোগান্তির ভুগছি। বুকে হাত দিয়ে বলো তো, সত্যি তুমি কোনো অন্যায় করনি? সবটা তোমার ন্যায় ছিল, তারপরেও টিনু অন্যায় করে বহাল তবিয়াতে রয়েছে। বুঝতে পারছো না যে প্রথম দিকে টিনুকে মানে পুরোপুরি বিচ্ছিন্ন, মানে একেবারে নিঃশেষ দেখার জন্য তুমি কত রকম কিছু করেছিলে? লাভ হয়নি। তোমরা বুঝতেও পারোনি যে টিনু কোনো রকম এইভাবে নিজেকে মানে মাথা তুলে দাঁড়িয়ে নিজের মতো করে নিজের লাইফ কাটাবে, এটা বুঝতেই পারোনি। কারণ তোমরা খুব ভালো করে জানতে, মানে তুমি জানতে যে টিনু সুন্দরী ব্লগিং করতে ভালোবাসে না, ওটা ওর কাজের ইচ্ছে নয়, মানে ব্লগিং করতেও ভালোবাসছিল না। দেখো কেন ভালোবাসতো না, তার পিছনে রিজন আছে। কারণ ও দেখেছে যে আমি ব্লগিং করার পরেও আমার সেই জায়গাটা নেই এই বাড়িতে, আমার সেই ফ্লেক্সিবিলিটি নেই। সমস্ত জিনিসটা তুমি গ্রিপ করে রেখেছিলে, আর তার প্রমাণ টিনু ব্যাংক সম্বন্ধে একেবারেই নলেজ ছিল না। এটিএমে কিভাবে টাকা তুলতে হয় সেটাও সে জানতো না, কারণ শেখাওনি। আর তুমি জানতে যে টিনু সুন্দরীর মধ্যে এলিজিবিলিটি আছে, তাই তাকে তুমি সারা জীবন ধরে গ্রিপ করার চেষ্টা করেছিলে, তোমার অঙ্গুলি হেলনে তাকে নাড়ানোর চেষ্টা করেছিলে। আর সেই জায়গা থেকেই প্রবলেমটা শুরু হয়েছিল। কারণ যার মধ্যে ক্যাপাবিলিটি থাকে সে কখনো ওই কারোর ডমিনেট জায়গায় থাকতে পারে না, যে সবসময় তাকে ডমিনেট করবে আর সে সেখানে থেকে যাবে, থাকতে পারে না। কারণ অ্যাডজাস্টমেন্ট না, কম্প্রোমাইজ করে থাকতে হচ্ছিল টিনাকে। আর তার জন্যই টিনা সহ্য করতে 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 একটা ভুল স্টেপ নিয়ে ফেলেছিল। আর সেই ভুল স্টেপ তুমি রিকভার করতে পারতে যদি বুঝিয়ে সমস্ত কিছু ঠিক করতে পারে, মানে তুমি করতে পারতে, তুমি সেটা করনি। তুমি দেখলে এই সুযোগ, একটা যখন ভুল স্টেপ করেছে তাহলে সোশ্যাল মিডিয়ায় ওকে একেবারে নাঙ্গা পাঙ্গা করে দেব। কারণ তোমার তখন মনে হয়েছিল যে তুমি যেভাবে ইনকাম করছো, যদি টিনু সুন্দরী বাইরে বেরিয়ে আবার সেইভাবে ইনকাম করে এবং সেই ইনকামের টাকা যদি ফোকলা ভোগ করে তাহলে তো তুমি হেরে গেলে। তার জন্য তুমি এইভাবে টিনাকে এমন ব্যবস্থা করেছিলে যে যাতে কিনা টিনা কোনোভাবেই সোশ্যাল মিডিয়ায় এস্টাবলিশ না হতে পারে। কিন্তু দেখো ভগবানের মার কেওড়াতলা পার। আর দেখো তার জন্য টিনা প্রথম দিকে প্রচুর নোংরা কমেন্টে সামিল হলেও আজকের ডেটে সে কিন্তু নিজের যোগ্যতায়, নিজের দক্ষতায় এই জায়গায় পৌঁছেছে যেখানে পজিটিভ কমেন্টে তার ভিডিওর নিচে ভরে যায়। তারা সবাই তাকে অ্যাপ্রিসিয়েট করে এইভাবে ঘুরে দাঁড়ানোর জন্য। আর সেখানেই তোমার চক্ষুশূল শুরু হয়েছে। এখন তুমি সিম্প্যাথি কার্ড খেলতে এসেছো। প্রথম সিম্প্যাথি কার্ড খেলেছিলে যে বউ আমার চলে গেছে পরকিয়া করে, আর আমি একা দেখো সংসার সামলে, বাচ্চা সামলে, বাচ্চাকে নিজের কাছে রেখে সমস্ত কিছু করছি, তার মানে আমি কত ভালো মানুষ।
এখন দ্বিতীয় সিম্প্যাথি কার্ড খেলছো যে তোমার অবস্থা, যেহেতু তুমি বুঝতে পেরেছো যে একটা বিশাল লোকজনের হইচই পড়ে গেছে, সব লোকজন তোমার এগেনস্টে চলে যাচ্ছে, তোমারই ভিউয়ার্সরা তোমার এই অ্যাডামেন্ট মেন্টালিটির জন্য, অ্যাডামেন্ট বিহেভিয়ারের জন্য, তোমার অ্যাডামেন্ট কথা বলার জন্য, তার জন্য তুমি পাল্টি মেরে একটা সেকেন্ড চ্যানেলে শর্টস ভিডিওর মাধ্যমে সিম্প্যাথি কার্ড খেলে দিলে, পুরুষ ভিকটিম কার্ড, যাতে কিনা যারা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তুমি বুঝতে পারছো তাদেরকে ফিরিয়ে আনা যায়। তুমি এটা প্রমাণ করছো যে তুমি মানসিকভাবে স্থিরতা পাচ্ছ না এবং তোমাকে ফাঁসানো হচ্ছে চক্রান্ত করে, এবং সেই জন্যে তোমার মানসিক অস্থিরতা রয়েছে। তাতে কি তোমার যে চারিত্রিক যে জিনিসগুলো ধরা পড়েছে সেগুলো কম হয়ে যাবে? ওগুলো তো তোমাকে কেউ ফাঁসায়নি, কারণ তোমারই কথাতে তুমি ফেসেছো। যা করেছো বন্ধুত্ব বা কথা, সেটা যদি প্রথমেই স্বীকার করে নিতে যে হ্যাঁ আমি করেছি, ভুল কি ঠিক পরের কথা, করেছি, তাহলেও এত দূর গড়াতো না। তারপর তোমার চয়েস, সে তো তবা তবা। তো স্বাভাবিক ব্যাপার, তুমি দেখছো সবাই তোমার এগেনস্টে চলে যাচ্ছে, কিছু মুষ্টিমেয় ছাড়া। আর সেইখান থেকেই তোমার ডাউট হয়েছে যে ভাই এরকম হলে ভবিষ্যতে আমার চ্যানেলটা কোথায় গিয়ে স্থিরতা পাবে তার ঠিক নেই। কারণ তোমার ভিউয়ার্সরা বলেইছে তোমাকে দেখতে তারা যায় না চ্যানেলে, তোমার মা বাবাকে কেউ কেউ ভালোবাসে, তোমার মা বাবার জিনিসপত্র দেখতে ভালোবাসে, আর তোমার সন্তানের জন্য 80% লোক তোমাকে দেখতে চায়। আর তুমি জানো যে জোর করে তুমি সন্তানকে আটকে রেখেছো নিজের কাছে। তুমি বলেছো তার মায়ের অস্তিত্বই পৃথিবীতে নেই, সত্যি কথা বলার সৎ সাহস তোমার নেই। তুমি বলোইনি যে তার মা রয়েছে। সে যদি নিজের থেকে জানতো যে তার মা রয়েছে, তারপরেও সে যদি তার মায়ের কাছে থাকতে যেত না, তাহলেও একটা কথা ছিল। কিন্তু 7 বছর পর্যন্ত সেই বাচ্চাকে কেউ ধরে না, সেই বাচ্চার কথা, কারণ বোঝাই যায় যে বাচ্চা কারোর দ্বারা কনভিন্স হয়ে যেতে পারে এবং তাদের সেখানেও বুলি সে আওড়াতে পারে। সব কিছু জানার পরেও তুমি ইচ্ছাকৃত টিনার ঘাড়ে দোষটা চাপিয়ে নিজেকে ফেয়ার প্রতিপন্ন করার চেষ্টা করছো। কিন্তু যারা সেন্সিবল পার্সন তারা সবটা বুঝে গেছে তোমার যে কোথায় প্রবলেম আর তুমি কি করতে, সেটাও তারা অ্যাজাম করতে পারছে। বুঝতে পারছো? তোমার জন্য সেটা যথেষ্ট খারাপ রেজাল্ট নিয়ে আসছে। আর তার জন্যই তুমি এখন এইভাবে রিয়্যাক্ট করে এইরকম একটা শর্ট ভিডিও করে ছাড়লে, তাও সেকেন্ড চ্যানেলে। তবে এটা আমরা বুঝতে পারছি যে তোমার মাথার উপর দিয়ে অনেক কিছু যাচ্ছে, আর সেটা যাওয়াটাই স্বাভাবিক, এবং তোমাকে কেস কামারির মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং তোমার প্রচুর টাকা ওয়েস্টেজ হচ্ছে, সেটাও তুমি জানো। আর তার জন্য তুমি ফ্রাস্ট্রেটেড, আর সেই দোষটা তুমি টিনুর ঘাড়ে দিয়ে রেহাই পেতে চাও। কিন্তু আজকের ডেটে আর ভবি ভুলবার নয়, কিছু লোক টিনাকে নোংরা বলে, তারা ব্লাইন্ড তোমার উপরে। তারপরেও তোমারই কিছু দর্শক বুঝতে পেরেছে যে তুমি কতটা ভুল কথা ছড়িয়েছ টিনুর নামে। কিচ্ছু বলার নেই তোমাকে, অভিনয়ের তুমি মাহির হচ্ছ, কিন্তু তোমার অভিনয় ধরা পড়ে গেছে। আর তোমার নিজের ভাই, প্রতিবেশী রাষ্ট্রের ভাই তোমাকে ওয়ার্নিং দিয়েছে, সেটাও তুমি জানো কেন। তাই তোমার ইচি আটকে গেছে, তুমি স্বাভাবিকভাবে রিয়্যাক্ট করতে পারছো না ওই চ্যানেলে। কালই আমি বলেছি যে ওই চ্যানেলে রিয়্যাক্ট করতে পারছে না, তাই এখানে এসে ওর সেকেন্ড চ্যানেলে এসে সিম্প্যাথি কার্ডটা খেলে চলে গেল। ব্যাপারটা ভালো করে বোঝো, সব কিছু এত সহজ নয় বিচুদা, সব কিছু সোজা নয়, ধীরে ধীরে সমস্ত কিছু হবে। আর টিনা যে তার সন্তানকে পাওয়ার জন্য, ছেলেকে তার সন্তানকে পাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা ভিতরে ভিতরে করছে, সেটা আমরা অন্তত উপলব্ধি করতে পারি। হাল ছেড়ে দেওয়ার মেয়ে নয় তো টিনু তো সেটা স্বীকার করেছে যে আমি সমস্ত রকম চেষ্টা করব। ঠিক আছে, টিনুর ফ্ল্যাটে আসার পিছনেও কত বড় কারণ আছে সেটা কিন্তু আমরা আজকের ডেটে বুঝতে পারছি না। সময়ের সাথে সাথে সব কিছুই জানতে পারবো যে কেন এসে ও ফ্ল্যাটে থাকা অভ্যাস করছে, কেন একাকিত্বকেও বেছে নিয়েছে,
যেই মেয়েটা সবার মধ্যে থাকতে ভালোবাসে, হই হই করতে ভালোবাসে, সবাই মিলে আলু কাবলি ফুচকা খেতে ভালোবাসে, ঘুরতে বেড়াতে ভালোবাসে, সেই মেয়েটা হঠাৎ করে নিজেকে একটা বাড়ির মধ্যে সীমাবদ্ধ করে রাখলো কেন? একা তো বোকা, আমরা সবাই জানি। তাহলে সেটা কেন বেছে নিল? আর ও খুব ভালো করে জানতো যে যেই ও ফ্ল্যাটে যাবে তখন যারা ওর ফ্ল্যাট যাচ্ছে না বলে চিৎকার করছে, তারাই উল্টে গিয়ে আবার বলে ফ্ল্যাটে কেন রইলি? তোর বাড়ি থাকতে তোর মা বাবা কেন তোকে ফ্ল্যাটে রেখে দিয়ে গেল? একা কি সংসার করা হয়? একাকিত্ব, একা মানে বোকা। এক্স্যাক্টলি, সবাই সেটা জানতো। তারপরেও ফ্ল্যাটে যাচ্ছিস না বলে মাথা খারাপ করছে। আজকের আবার তারা বলছে কেন ফ্ল্যাটে একা আছিস? কেউ কেউ তো 2টো বালিশ মানেই সেখানে ফোকলা ছিল, প্রমাণিত, এটা বলছে। আমি বুঝতে পারি না, মানে আমি তো আমার ঘরে এখনই এই মুহূর্তে আমার বাড়ি, আমার এই খাটটায় যেইটাতে আমি থাকি 2টো কোল বালিশ, 3টে মাথার বালিশ রয়েছে। তাহলে এখানে কি কেউ অন্যজন রয়েছে? আশ্চর্য তো। 2টো বালিশ অনেকেই ইউজ করে, অনেকে মাথায় 2টো বালিশ দেয়, অনেকে একটা মাথায় দেয়, একটা পাশে নিয়ে ঘুমায়। তো সেটা অভ্যেস লোকের, তার মানে কেউ দুশ্চরিত্রা সেখানে ফোকলা ছিল এটা প্রমাণ হয়ে যায় না। সবাইকে নিজের মতো ভাবলে তো খুব মুশকিল, খুব মুশকিল, সমস্ত পর্দা ফাঁস হয়ে যাবে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যারা যারা বেচুর সেকেন্ড চ্যানেলটার ওই শর্ট ভিডিওটা না দেখেছো, তারা একটু দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে ও কী বলতে চাইছে আর কেনই বা বলতে চাইছে। ফ্রাস্ট্রেশন কেন ওর মনের মধ্যে ভরে ভরে রয়েছে, কেনই বা এত টেনশন তার জীবনে, কেন সেই ফুরফুরে বেচুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় বেশ মুচকি হাসি হেসেছিল টিনাকে সবাই যখন বাজে ব্যাড কমেন্ট করছিল, ভেবেছিল এই তো দান মেরে নিয়েছি, ইউটিউবে প্ল্যাটফর্মে এসে নাঙ্গা পাঙ্গা করে বেচে দিয়েছি, টাকাকে টাকাও হলো, আর দেখো কি লেভেলের আমি রেসপেক্ট পাচ্ছি, আর ওকে দেখো সবাই ছুঁড়ে ফেলে দিয়েছে, যেটাই বেচুর কাম্য ছিল। তো আজকের ডেটে বুমেরাং হয়ে গেছে, বেচু নিতে পারছে না। কখনো ষাঁড়ের তুলনা দিচ্ছে না, আমি জানি কন্ট্রোভার্সি ছুড়েছে মানেই সেটা নিয়ে কন্ট্রোভার্সি করতে হবে এমন নয়, কারণ ও তো বলেছে ষাঁড়, গরু তো বলেনি। আরে ভাই, আমরাও বুঝি ওই ষাঁড়টা দেখিয়ে কেন বলছে ওটা তো ষাঁড়, ওটা তো গরু নয়, এটা তো স্বাভাবিক, কিন্তু ওই যে গতরের কথা বলেছে কেন সেটা তো আমরা বুঝতে পারছি। আগের দিন বেগুন, পরের দিন গতর, সবই বলেছে, সবই বুঝতে পারছি। তো সেটা নিয়ে পরের ভিডিওতে আসছি। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর হ্যাঁ, ওয়েলকাম করতেই ভুলে গেছি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।